দিন পেরিয়ে সপ্তাহ, সপ্তাহ পেরিয়ে মাস কেটে যায়। দেখতে দেখতে মিসেস শেখের মৃত্যুর ১.৫ মাস পার হয়ে যায়। সবকিছু আগের নিয়ম মতো চলতে শুরু করে। যে যার জীবন, কাজকর্ম, সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। পরপর দুটো ক্লাস শেষ করে ক্যান্টিনের উদ্দেশ্যে হাঁটা দেয় জিনিয়া। একটু চা কফির ভীষণ প্রয়োজন এখন তার। একে তো টানা ১.৫ ঘন্টা বসেছিল। তার উপর গতরাতে সে আর তাজওয়াত চুরি করে আইসক্রিম খেয়েছিল। তাজওয়াতকে অবশ্য সে নিজে বেশি খেতে দেয়নি, কিন্তু সে অনেকটা আইসক্রিম খেয়ে ফেলেছিল, যার দরুন আজ তার গলাটা ব্যথা করছে। অর্ডার কাউন্টার থেকে লেবু, আদা আর পুদিনা পাতা দিয়ে তৈরি রং চা নিয়ে এসে বসে ভার্সিটির মাঠের একটা বটগাছের নিচে জিনিয়া। গরম গরম কয়েক চুমুক খাওয়ার পর একটু রিলিফ ফিল করলে সে ব্যাগ থেকে ফোনটা বের করে কল করে তার প্রিয় পুরুষটির কাছে। টনি ১৫ দিন হলো একটা প্রাইভেট কলেজে চাকরি নিয়েছে। মূলত পূর্ণতার তাকে মূলত পূর্ণতাই তাকে এমনটা করতে বলেছে। কারণ টনি ও জিনিয়ার হাবভাব দেখে বোঝা যাচ্ছে তাদের নিজেদের রিলেশনটা নিয়ে যথেষ্ট সিরিয়াস। ভবিষ্যতে সংসার করার প্ল্যান আছে তাদের। আর এমনটা হলে টনির নিজের তো কিছু একটা করতে হবে, না হলে জাওয়াত দিবে তার বোনকে টনির হাতে। পূর্ণতা টনিকে তার কোম্পানিতেই ঢুকতেই বলেছিল, কিন্তু টনি বড় বড় প্রখরভাবে আত্মসম্মানবোধে পরিপূর্ণ। সে নিজের যোগ্যতায় কিছু করে যাওয়াদের সামনে নিজেকে যোগ্য প্রমাণ করতে চাই। তাই সে পূর্ণতার কোম্পানিতে যায়নি। টনির তখন লাঞ্চ আওয়ার চলছে। জিনিয়ার ভার্সিটির কাছেই টনির কলেজ। লাঞ্চ আওয়ার শুরু হতেই টনি বাইক ছুটিয়েছে প্রিয়তমার কাছে আসার জন্য। তাই জিনিয়া কল করলেও সে ধরতে পারে না। জিনিয়া এতে অবশ্য কিছু মনে করে না। সে ভাবে নতুন নতুন কাজে যোগদান করেছে, তাই হয়তো টনি চাপে আছে। সে ফোনটা কোলের উপর রেখে আবারও চা খায় মনোযোগ দেয়। কিন্তু তার শান্তিতে অশান্তিতে পরিণত করতে সেখানে আসে সিফাত আর তার কয়েকজন আমচা চামচারা। সিফাত এসে সোজা জিনিয়ার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে বসে পড়ে। চামচ নেচে ভরপুর সিফাত মুখটা খানিকটা উজ্জ্বল করে বলল, জানি না কিভাবে নিজের মনের কথা প্রেয়সীকে জানাতে হয়, তবে আজ আমি আমার মনের কথা তোমায় জানাতে চাই। আই লাভ ইউ জিনিয়া। ভার্সিটিতে তোমাকে প্রথম দিন দেখে মন দিয়ে বসেছিলাম। তোমাকে নিজের ফাইনাল ডেস্টিনেশন বানাতে চাই আমি। তুমি কি হবে আমার জীবনের ফাইনাল ডেস্টিনেশন? উইল ইউ ম্যারি মি? জিনিয়া কতক্ষণ তবদা মেরে বসে থাকে। বিষয়টা বুঝতে তার কিছুটা সময় লাগে। আশেপাশে তখন সবাই চেয়ার আপ করছে জিনিয়াকে সিফাতের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিতে। টনি ততক্ষণে সেখানে এসে উপস্থিত হয়েছে। ভার্সিটিতে ঢোকার পরই জিনিয়া বয়ফ্রেন্ডের সাথে তার দেখা হয়েছিল। জিনিয়ার এক ফ্রেন্ডের সাথে তার দেখা হয়েছিল। তার কাছ থেকে জেনেছে জিনিয়া নাকি ক্যান্টিনের এখানে এসেছে। টনি ক্যান্টিনে এসে জিনিয়াকে খোঁজার সময় এই গাছতলায় জটলা দেখে এগিয়ে আসে। তারপরই পুরো ঘটনাটা তার চোখের সামনে ঘটে। টনির আগে ফোঁস ফোঁস করতে করতে এগিয়ে যায় সিফাতের দিকে। আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বে এই লুচ্চা বেটার। পূর্বেও বহুবার জিনিয়াকে ডিস্টার্ব করেছে এই ছেলে, কিন্তু টনি বউয়ের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো সমস্যা সৃষ্টি করতে চায় না বলে ঝামেলা করেনি এতদিন। কিন্তু আজ যেন সবকিছু সহ্যের বাইরে চলে গিয়েছে। সিফাত তাকে টনি জিনিয়ার রিলেশন আছে, তারপরও আজ ভার্সিটিতে কতগুলো স্টুডেন্টের সামনে প্রপোজ করলো তার প্রেয়সীকে। এসব সে প্রেমিক পুরুষ হয়ে সহ্য করতে পারে বুঝি? জিনিয়া সিফাতকে রিজেক্ট করার জন্য মুখ খুলবে, তখনই টনির হাওয়ার বেগে ধেয়ে আসে সিফাতের মুখে দেয় এক জোরদার পাঞ্চ। সিফাত ছিটকে কয়েক হাত দূরে গিয়ে পড়ে। টনি একটা দিয়েই থেমে থাকে না। সিফাতের পেটের উপর চেপে বসে উত্তম মধ্যম দিতে থাকে। সিফাতের বন্ধুরা এসে টনিকে পেছন থেকে জাপটে ধরে সরাতে চায় তাকে সিফাতের উপর থেকে, কিন্তু টনির মধ্যে যেন অসুরের শক্তি ভর করেছে। এমনিতে টনি বক্সিংয়ে চ্যাম্পিয়ন রয়েছে, তাই তাকে টলানো একটু কষ্টকরই বটে। জিনিয়াও এগিয়ে আসে না টনিকে থামাতে। খাক কয়েকটা মার শয়তানটা, এটা যদি উচিত শিক্ষা হয়। আরও কয়েক মিনিট সিফাত মার খাওয়ার পর যখন তার ঠোঁটের কোণ দিয়ে রক্ত পড়তে থাকে, তখন জিনিয়া গিয়ে টনিকে সরিয়ে আনে তার উপর থেকে। টনি আসতে চাইছিল না সিফাতের উপর থেকে। জিনিয়া গিয়ে শান্ত গলায় দুবার বলতেই সে চুপচাপ সরে আসে সিফাতের উপর থেকে। টনির রাগও তখন আকাশচম্বী। সে আশেপাশে কারো তোয়াক্কা না করে জিনিয়ার কোমর চেপে ধরে তাকে নিয়ে নিজের সাথে লাগিয়ে নেয়। তারপর আগে হিসিয়ে বলে, আমার বউয়ের আশেপাশেও যদি তোর নোংরা ছায়া দেখেছি,
তাহলে সেদিনই হবে তোর শেষ দিন। আর সবাই শুনে রাখুন, এই মেয়েটি আমার প্রেয়সী, আমার ব্যক্তিগত নারী। কোনো ছেলে এর প্রেমে পিছলে পড়ে প্রপোজ করতে আসার আগে এই কুকুরের অবস্থা স্মরণ করে আসবেন। সবাই অবাক হয়ে টনির দিকে তাকিয়ে আছে। ছেলেটার ফর্সা মুখশ্রী গরমে নাকে অতিরিক্ত রাগে লাল হয়ে আছে। সেটা কেউই ঠাহর করতে পারল না। টনির মারার হাত আর হুমকি ধমকি শুনে সবাই ভেবেই নেয় ছেলেটা বোধহয় ক্ষমতাবান কেউ। মেয়েরা তো টনির উপর ক্রাশ খেয়ে উল্টে যায়। টনি আর সময় ব্যয় না করে জিনিয়ার হাত ধরে টানতে টানতে নিয়ে যায় নিজের সাথে। টনিকে আজকের মতো এত রাখতে কখনোই দেখেনি জেনিয়া। তার বর্তমানে ভীষণ ভয় করছে টনিকে। রেগে হুঁশ হারিয়ে তাকিয়ে না একটা লাগিয়ে দেয়। সে চুপচাপ উঠে বসে টনির বাইকের পেছনে। টনি বাইক হাই অ্যালিম্পিড তুলে তার অফিসের পাশের একটা ক্যাফেতে যাওয়ার জন্য। এত স্পিডে বাইক চলছে দেখে জিনিয়া ভয় পেয়ে যায়। তাই সে টনির কাঁধ চেপে ধরে ভয়ার্ত গলায় বলে, জুনায়েদ, স্পিড কমান বাইকের, আমার ভয় লাগছে ভীষণ। মায়ের মৃত্যুর পর জিনিয়া আর আগের মতো নেই, অনেকটাই ভেঙে পড়েছে সে। যার প্রমাণ তার আশেপাশের লোকেরাই সবার সাথেই আগলে চোখে চোখে রাখে এখন। টনিও এর ব্যতিক্রম নয়। টনির সাথে সাথেই বাইকের স্পিড কমিয়ে চালাতে থাকে। বাইকের স্পিড কমছে দেখে জিনিয়ারও ভয় কমে যায়। জাওয়াদ আজ অফিসে লাঞ্চ নিয়ে যায়নি। পূর্ণতা অফিসে যায়নি বলে সেই জাওয়াদের জন্য লাঞ্চ রেডি করে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। গতকালই তাজওয়াদের মান্থলি ক্লাস টেস্টগুলো শেষ হয়েছে বলে আজ থেকে আগামী 2 দিন তার স্কুল ছুটি। তাই সেও মায়ের আঁচল ধরে হেলতে দুলতে বাবার কাছে যাওয়ার জন্য হাঁটা দেয়। অফিসে এসে পৌঁছাতেই তাজওয়াত লাফিয়ে কুদিয়ে গাড়ি থেকে নেমে যায়। সে মায়ের সাথে রেস করছে তাদের মধ্যেও কে আগের পাপড়ার কাছে পৌঁছাতে পারে। পূর্ণতা যদিও বরাবরের মতোই ছেলের কাছে ইচ্ছে করেই হেরে যাবে, তাই সে তাজওয়াদের পেছন ডেকে বলল, আদর দৌড়াই না শোনো বাবা, পড়ে গেলে কিন্তু মাম্মা বকা দেবে। তাজওয়াত দৌড় থামিয়ে মায়ের দিকে ফিরে জিভ দেখিয়ে বলে, আমি বুঝি তো তুমি আমাকে হালানোর জন্য এটা বলছো, তাই না মাম্মা? কিন্তু তাজ হালবে না, আমি পাপার কাছে তোমার আগে যাব। পূর্ণতা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা যাও, আচ্ছা যেও, কিন্তু এখন দৌড়াদৌড়ি থামাও, কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যাবে বাবা। কে শোনে কার কথা? দৌড় লিফটে উঠে যায়। পূর্ণতা আস্তে ধীরেই উঠে যাওয়াদের অফিসের সবাই পূর্ণতা ও তাজওয়াদের পরিচয় জানে, তাই সবাই পূর্বের থেকে একটু বেশি সমীহ করে তাদের। তাজওয়াদ তো তার তোতলা তোতলা পাকা কথাতেই সকলের মন জয় করে নিয়েছে। লিফট নির্দিষ্ট ফ্লোরে এসে থামতে তাজওয়াদ সবার আগে বেরিয়ে আবারও ছুট লাগায়। মাঝে অনেকেই তাকে কোলে নিয়ে আদর করতে চায়, কিন্তু তাজওয়াদ আজ সবার থেকে নিজেকে বাঁচিয়ে দৌড়াতে থাকে পাপার ক্যাবিনের উদ্দেশ্যে। এক সময় সে পূর্ণতার আগে জাওয়াদের কেবিনে ঢুকে পড়ে। মাকে হারিয়ে তাজওয়াদ তো ভীষণ খুশি, তাই সে তার পাপা চেয়ারে উঠে খুশিতে লাফাতে থাকে। কিন্তু তার এই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ বিকট এক ধমকে বেচারা ভয় পেয়ে চেয়ার থেকে নিচে পড়ে যায়। নিচে পড়ে গিয়ে তাজওয়াদ কাঁদতে থাকে। অশ্রুসিক্ত চোখে সে ধমক দেওয়া ব্যক্তিটির দিকে তাকায়। ব্যক্তিটি হলো আভিরা। সে তাজওয়াদের সামনে এসে কর্কশ গলায় বলল, এই ছেলে, কারো রুম বা কেবিনে ঢুকতে গেলে পারমিশন নেওয়া লাগে, জানো না? তোমার মা কোন ম্যানার্স শেখায়নি তোমাকে, স্টুপিড কথাকার? তাজওয়াদ কাঁদতে কাঁদতে বলে, আমাল মাম্মিকে নিয়ে কিছু বলবেন না আন্টি। আমাল মাম্মি আমাল সব শিখিয়েছে। এটা আমাল পাপাল অফিস, তাই আমি এসেছি পারমিশন না নিয়ে। আভিরা আগের থেকে রুক্ষতা নিয়ে বলল, তোমার বাবার অফিস হয়েছে তো কি হয়েছে, এটা একটা কাজের জায়গা, বাসা না। এখানে মিনিমাম ম্যানার্স মেনে চলা তোমার পারিবারিক শিক্ষাকে প্রকাশ করে। আভিরা এখন ধমকে ধমকে কথাগুলো ছোট তাজওয়াদকে ভয় পাইয়ে দেয়। সে চোখ কচলিয়ে কাঁদতে থাকে। এরই মাঝে পূর্ণতা সেখানে চলে আসে। সে আসলে বাইরে একজন স্টাফের সাথে জাওয়াদ সম্পর্কে জিজ্ঞেস করায় কিছুটা পিছিয়ে গিয়েছিল। হাস্যোজ্জ্বল ছেলে কেমন কাঁদতে দেখে পূর্ণতা ভড়কে যায়। সে তাড়াতাড়ি করে তাজওয়াদের কাছে এসে তাকে নিজের কোলে তুলে নিয়ে জিজ্ঞেস করে, সে কেন কাঁদছে? তাজওয়াদ তখন ফুপাতে ফুপাতে বলল, আন্টিতা আমাকে ভীষণ বুকি দিছে, স্টুপিড বলেছে। আমি পাপাল কেবিনে ঢুকেছি আর উঠেছি দেখে অনেক জোরে একটা ধমক দিয়েছে, তাই আমি ভয় পেয়ে নিচে পড়ে গেছি। কথাগুলো বলে তাজওয়াদ পূর্ণতার গলায় মুখ গুজে কাঁদতে থাকে। এদিকে এসব কথা শুনে পূর্ণতার মাথা গরম হয়ে যায়। সে চোখ ঘুরিয়ে আভিরার দিকে তাকালে দেখতে পায় আভিরা নির্বিকারভাবে দাঁড়িয়ে আছে, কোনো অপরাধ বোধ নেই। ওর বাবার কেবিনেও ঢুকেছে, এমন তো না কেবিনে মিটিং চলছে।
তাহলে তাজওয়াতকে এমন করে ধমক দেওয়ার কারণটা কি জানতে পারি আভিরা? তোমার ছেলে এসে চেয়ারের উপর উঠে লাফাতে থাকে। আর মিটিং না থাকলে কি হয়েছে? এটা তো বেসিক ম্যানার্সের মধ্যে পড়ে। কোথাও গেলে পারমিশন নিয়ে প্রবেশ করা, যা তুমি তোমার ছেলেকে শিক্ষা দাওনি। আভিরার কথা শুনে পূর্ণতার রাগের পারদ আরও বাড়তে থাকে। সে তাজওয়াতকে কোলে তুলে জাওয়াদের চেয়ারে বসিয়ে দেয়। তারপর আভিরার সামনে এসে দীর্ঘ গলায় চোখে চোখ রেখে বলল, আমি আমার ছেলেকে নিয়ে কি শিক্ষা দিয়েছি আর কি দেয়নি সেটা তোমার না জানলেও চলবে। তবে আমার মনে হচ্ছে তোমার বাবা মা তোমার তোমায় ভালো সন্তান হওয়ার শিক্ষা দিতে পারেননি। না হলে এইটুকু একটা বিষয় নিয়ে এত বড় সিন ক্রিয়েট করতে না, তাও একটা 5 বছরের বাচ্চার সাথে। আবিরা রেগে অগ্নিশর্মা হয়ে যায়। সে রাগে ফোঁস করতে করতে বলল, তোমার বাবা মা কি শিক্ষা দিয়েছেন? এটাই কি নিজের জন্ম পরিচয়হীন ছেলেকে আরেকজনের নামে চালিয়ে দাও? কই, এতদিন তো শুনিনি মিস্টার জাওয়াদের সন্তান আছে। আর সেই সন্তান এই বাচ্চাটি। শুরুতে যখন দেখা হয়েছিল তখন তুমিও তো অপরিচিতদের মতো ব্যবহার করতে। রাতারাতি 1 মাসের মধ্যেই বাচ্চা মিস্টার জাওয়াদের হয়ে গেল। পরের পাপ অন্যের ঘাড়ে চেপে দেওয়ার শিক্ষা তো দেখছি তোমার মা বাবা তোমায় ভালোই দিয়েছে। আভিরা নিজের নিম্নমানের ভাবনাগুলোই পূর্ণতার সামনে প্রকাশ করে। আসলে সে জাওয়াদের স্ত্রী সন্তান হিসেবে পূর্ণতা ও তাজওয়াতকে কিছুতেই মানতে পারছে না। সবটা প্রকাশ হওয়ার পর থেকেই তার মাথায় এসব ভাবনাই ঘুরছিল। আজ তাই উগড়ে দিল। আভিরা তার কথা শেষ করে একটা শয়তানি হাসি দেয়। পূর্ণতা দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। এই মেয়েকে একটা শিক্ষা দিবেই দিবে। সে এত বড় কথা বলার জন্য। বাচ্চা ছেলেটাও এখানে উপস্থিত রয়েছে বলে গলা আর বেশি উঁচু করলো না। এরই মাঝে সেখানে জাওয়াদ আসে। সাথে ছিল আভিরার বাবা মিস্টার অভিক। আজ তারা এসেছিল তাদের আউটলেটগুলোর কী ধরনের ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে সেটা সম্পর্কে কথা বলতে। ইন্টেরিয়র ডিজাইন ফাইনাল হলে সেটা পূর্ণতাদের জানানো হবে পরে। এই অসময়ে বউ বাচ্চাকে নিজের অফিসে দেখে জাওয়াদ তো খুশিতে গদগদ হয়ে যায়। সে কাবিনে ঢুকেই পূর্ণতার কাছে চলে যায় এবং হাস্যোজ্জ্বল মুখে বলল, কি সৌভাগ্য আমার, আজ আমার রানী, আমার রাজপুত্র, আর রাজপুত্র যে আমার অফিসে। জাওয়াদের হাস্যোজ্জ্বল কথার জবাবে পূর্ণতা গম্ভীর গলায় বলে, এসে মনে হচ্ছে ভুলই করেছি। নিজের চরিত্রের আঙ্গুল তুলতে এসেছি মনে হচ্ছে। পূর্ণতার কথাগুলো জাওয়াদের হাসি মিলিয়ে যায়। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, কি বলছে এসব? মানে কি? পূর্ণতা নিজেকে জাওয়াদের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে ছেলেকে কোলে তুলে চলে যেতে চায়, কিন্তু জাওয়াদ তাকে আটকে দেয়। ব্যতিব্যস্ত গলায় আবারও জিজ্ঞেস করে, কি হলো? প্রশ্নের জবাব না দিয়ে কোথায় যাচ্ছ? কে তোমার চরিত্রের আঙ্গুল তুলল? একবার শুধু তুমি বলো, আমি তার হাত সহ ওই মানুষটিকে ধ্বংস করে দিব যে আমার বউয়ের চরিত্রের আঙ্গুল তুলেছে। জাওয়াদ সবাই বরাবরই জাওয়াদের স্বভাব বরাবরই শান্ত মেজাজের মানুষ হিসেবে চেনে জাওয়াদকে। কোনো বিপদে আর সমস্যা সে ঘাবড়ে যায় না, যা বা মেজাজ গরম করে চটপট করে না, মাথায় ঠান্ডা মাথায় কাজ করে। সেই ঠান্ডা মেজাজের মানুষটা আজ ভীষণ রেগে গিয়েছে, যা স্পষ্ট তার মুখশ্রীতে। আভিরা ভয় পেয়ে যায় জাওয়াদকে রাখতে দেখে। সেই সাথে নিজের করা বোকামির জন্য মনে মনেই আফসোস করতে থাকে। পূর্ণতা জাওয়াদকে কিছুই বলে না। জাওয়াদ উপায় না পেয়ে ছেলেকে কোলে তুলে নেয় এবং ছেলের লাল চোখ মুখ দেখে জিজ্ঞেস করে সে কেন কেঁদেছে। তাজওয়াদ নিজের কান্নার কারণ জানায় বাবাকে। সেই সাথে আভিরা পূর্ণতাকে কী বলেছে সেটাও অল্প অল্প জানায়। জাওয়াদ তাজওয়াদের বলা বিষয়টা সম্পর্কে পুরোটা জানার জন্য নিজেকে ক্যাবিনে থাকা সিসিটিভি ফুটেজের রেকর্ড চেক করে। তবে তার ক্যাবিনে লাগানো সিসিটিভিটা একটা গোপন জায়গায় সেট করা হয়েছে, যা ম্যানেজার আর তার পিএ ছাড়া আর কেউই জানে না। মূলত সেফটি পারপাসের জন্য এমনটা করা হয়েছে। জাওয়াদ সিসিটিভি ফুটেজে বিগত আধা ঘন্টার সব ঘটনা চেক করে এবং জানতে পারে কেন তার ঘরণী এত রেগে গিয়েছে। সিসিটিভি ফুটেজ চেক করার পর দেখা যায় পূর্ণতার থেকে জাওয়াদই বেশি রেগে গিয়েছে। সেই সিসিটিভি ফুটেজটা আভিরার বাবা মিস্টার অভিককেও দেখায়। মিস্টার অভিক মেয়ের এমন কর্মের লজ্জায় মাথা নিচু করে নেন। আভিরা ভয়ে একের পর এক ঢোক গিলতে থাকে। সব কাজ শেষ করে পূর্ণতা রুমে আসে 10টার পর। এসেই তার নজরে পড়ে তার প্রিয় পুরুষটির গম্ভীর মুখখানা। সে আজ খেয়াল করেছে দুপুরের ঘটনাটির পর থেকে জাওয়াদ বেশ চুপচাপ ও গম্ভীর হয়ে রয়েছে। অন্যান্য দিন রাতের খাবার শেষ করে জাওয়াদ আর তাজওয়াদ মিলে অনেকটা সময় খুনসুটিতে মেতে থাকে, কিন্তু বাপ বেটা দুজনেই আজ চুপচাপ। জাওয়াদটা তার পিপির কাছে আজ শান্ত বাচ্চার মতো ঘুমিয়ে গিয়েছে। সে এখন মাঝে মধ্যেই জিনিয়ার কাছেও ঘুমায়, আবার তাদের সাথেও থাকে। জিনিয়াত ভাই ভাতিজার মন খারাপের কারণ জানতে চাইলে পূর্ণতা দুপুরের ঘটনা জানায়। সব শুনে জিনিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে। পূর্ণতা জাওয়াদের সামনে এসে তাকে কোমল গলায় জিজ্ঞেস করে, আর কতক্ষণ মুড অফ করে রাখবেন তাজের পাপা? একটু হাসুন না রে মিয়া।
জাওয়াদ ল্যাপটপের স্ক্রিনের দিকে দৃষ্টি রেখে গম্ভীর গলায় বলল, আই এম ইউর হাজব্যান্ড, নট মিয়া। আউল ফাউল কথা বলে না মাথা না খেয়ে শুয়ে পড়ো, যাও, আমি কাজটা শেষ করে আসছি। আপনাকে ছাড়া শুভ না, ঘুমাবও না, আজ আর কাজ করতে হবে না, কাল করিয়েন। কাজের প্রেশার বেশি বর্তমানে, সামনে ঈদ, জেদ করো না লক্ষ্মীটি। পূর্ণতা বুঝে যায় তার সাহেবের মন আগামী দুদিন এমনই থাকবে, কিন্তু পূর্ণতা তো এসব কিছুতেই মানবে না। হঠাৎই তার মাথার একটা আইডিয়া আসে, সে জাওয়াদের অগোচর একটা বাঁকা হাসি দিয়ে কাভার্ডের কাছে চলে যায়। তারপর সবচাইতে পাতলা ফিনফিনে জর্জটের শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। এবার সেও দেখবে কিভাবে তার বরের মুড ভালো না হয়ে থাকে। কাজ করতে করতেই এত রাতে চুরের রেনেঝিনে আওয়াজ জাওয়াদ ল্যাপটপ থেকে চোখ তুলে সামনে তাকায়। তার আর নিজের দুর্বল হৃদয়কে আরও একবার দুর্বল করে তোলে। দুধে আলতা গায়ের গড়নের পূর্ণতাকে কালো শাড়িতে চোখ ধাঁধানো সুন্দর লাগছে। তার পরনের শাড়িটা এতটাই পাতলা যে শাড়ির আঁচল টানার পরও নিচে শরীরের বিভিন্ন অংশ দৃশ্যমান। সে শাওয়ার নিয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছছে। শাড়ির আঁচল কাঁধের উপর উঠিয়ে রাখার জন্য তার বাম পাশের লতানো কোমর পুরোটাই দৃশ্যমান জাওয়াদের কাছে। জাওয়াদ মন্ত্রমুগ্ধের ন্যায় বউয়ের অপার সৌন্দর্য দেখতে দেখতেই সোফা ছেড়ে দাঁড়ায়। উদ্দেশ্য বউয়ের কাছে গিয়ে একটু ছুঁয়ে দেওয়ার। কিন্তু বাদশাদের সোফার সামনে থাকা টি টেবিল, জাওয়াদ পূর্ণতাকে দেখে একটা ঘোরে চলে গিয়েছিল, যার কারণে আশেপাশে কিছুই তার খেয়ালে ছিল না। এর ফলে জাওয়াদ টি টেবিলের সাথে জোরদার একটা ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। ধাম করে পড়ে যাওয়ার আওয়াজে পূর্ণতা পেছন ফিরে তাকালে জাওয়াদকে নিচে দেখতে পায়। এতক্ষণ সে আয়নায় নিজের বরের সব কর্মকাণ্ড লক্ষ্য করছিল, তাই সে জাওয়াদকে পড়ে যেতে দেখে একটু বিচলিত হয় না, বরং উচ্চস্বরে গা গলিয়ে হেসে দেয়। পূর্ণতার এমন মন খোলা হাসিতে জাওয়াদ আর একবার তার প্রেমে পড়ে যায়। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অনেকেই গল্পটির জন্য ওয়েট করেছেন, দেরি করে দেওয়ার জন্য একটু সরি। এবং গল্পটি প্রায় একদম শেষের দিকে, তো আমি চেষ্টা করব সবাই যারা পড়ছেন গল্পটির সাথে থাকুন, গল্পটির সুন্দর সুন্দর রিভিউ দেন, এবং গল্পটি শেয়ার করেন আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে, এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।